এই যে সীমান্তে যে পুশিনের ঘটনাটি ঘটছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং এর মধ্যে সীমান্তে ঝুঁকিপূর্ণ ৭০টি স্থান চিহ্নিত করেছে বিজিবি। বাংলাদেশের আর কি করার আছে এই পুশিন ঠেকানোর? এটাই করার আছে, কারণ বাংলাদেশ প্রথমত তার সীমান্ত রক্ষী যে বাহিনী রয়েছে সেই সীমান্ত রক্ষায় তারা সচেতন থাকবেন এবং যাতে কেউ অন্যায়ভাবে শুধুমাত্র সন্দেহ কিংবা অভিযোগের ভিত্তিতে এইভাবে লোকজনকে পুশিন করে দিতে পারে, এটা যাতে না পারে সেটা তারা করবেন। এটা তারা অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ। তাদের চোখেরই এইভাবে পুশিন করা কঠিনই হবে বলে আমার ধারণা। তবে এই আচরণটা খুবই অবন্ধুসুলভ এবং এই আচরণটা অন্যায়। আমি মনে করি এই পুরো আচরণের বিপরীতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলেও একটা মতামত তৈরি করার চেষ্টা করা উচিত। কেননা বাংলাদেশের মতো দেশে এক পাশ দিয়ে রোহিঙ্গারা ঢুকবে, আরেক পাশ দিয়ে ভারতীয়দেরকে ঢুকিয়ে দেওয়া হবে, এইটা তো বাংলাদেশের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক এবং এক ধরনের মনে করি যে এক ধরনের অ্যাগ্রেসিভ তৎপরতা, আগ্রাসী তৎপরতা, এটা ঠিক হচ্ছে না। এবং ভারতের এই আচরণ আসলে যেটি করবে সেটি হচ্ছে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতির যে বিষয়টি রয়েছে সেটিকে আরো শক্তিশালী করে তুলবে এবং ভারতের বিরুদ্ধে এক ধরনের অকারণ জনমত তৈরি হবে, যেটা আদতে বৃহৎ প্রতিবেশীর জন্য ভালো না। কেননা সবসময় এটা মনে রাখতে হয় যে আহ, মানে বৃহৎ প্রতিবেশীর অন্য পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে যে ধরনের সম্পর্ক থাকা উচিত, এই ধরনের আচরণ করলে আসলে সেই সম্পর্ক থাকবে না, এবং না থাকলে আমি মনে করি না যেটা ভারতের জন্য মঙ্গলজনক হবে। একদিকে তারা সুসম্পর্কের বার্তা দিচ্ছে, অন্যদিকে তাদের এই চরিত্র। এর আগে আমরা আলোচনা করলাম, রনি ভাই বলছিলেন যে সীমান্তে কুমির ছেড়ে দেয়া, বিষাক্ত সাপ ছেড়ে দেয়া, এখন আবার পুশিন। আমার কেন জানি মনে হয় যে ভারতের মানে ভিতরের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট হয়েছে এবং ভারতের মধ্যে এই যে এক ধরনের উগ্রবাদী হিন্দু জাতীয়তাবাদ জেগে ওঠা, এই যে গরুর মাংস সহ নানান ধরনের বিষয়ে মুসলিম সহ অন্য ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করা। গরুর মাংস কিন্তু শুধু মুসলিমরা খায় না, ক্রিশ্চিয়ানরাও খায়। তো এবং অন্যান্য বহু ধর্মাবলম্বী আছে ভারতে, তারাও খান, অনেক হিন্দুরাও গরু মাংস ভক্ষণ করে। ফলে গোমাংসের বিরুদ্ধে যে এক ধরনের তৎপরতা চালিয়ে মানুষজনকে উত্তেজিত করে তোলা, তারপরে যেটা মুসলমানরা বা অন্য ধর্মাবলম্বীরা নিষিদ্ধ মনে করেন সেইগুলি দিয়ে তাদেরকে আক্রমণ করা, যেমন শোনা যাচ্ছে যে শুকরের রক্ত, শুকরের মাংস, শুকরের মাথা নিক্ষেপ করা হচ্ছে, এরকম এসেছে, আমি ফেসবুকে দেখেছি, সত্য মিথ্যা জানি না। যদি এইগুলি হয় তাহলে ভারতে যারা সংখ্যালঘু তারা নিরাপত্তাহীন বোধ করবেন। এটা বোধ করলে তাদের মানে তাদের অভ্যন্তরীণ যে অবস্থা সেটা খুব একটা সুখকর থাকবে না। আমার কাছে কেন জানি মনে হয় রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক যে আদর্শ, রাজনৈতিক যে উদ্দেশ্য কিংবা রাজনৈতিক লক্ষ্য, সেইগুলি দিয়ে মানুষকে আর মুগ্ধ করতে পারছেন না এবং তাদের নিজস্ব এই দুর্বলতার কারণে তারা মানুষকে তাদের কাজ, কর্ম, সততা, নিষ্ঠা কিংবা পরিশ্রম, ত্যাগ দিয়ে মুগ্ধ না করে তারা কতগুলি ধনী, পুঁজিপতি এবং নানান ধরনের গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য তাদের অর্থে কিংবা তাদের পক্ষপাতে অথবা তাদের পৃষ্ঠপোষকতায় তারা এমন রাজনীতি তৈরি করছেন যে রাজনীতি আসলে উগ্রতার মধ্যে দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু এই উগ্র রাজনীতি বেশি দিন টিকে থাকে না, কেননা উগ্র রাজনীতির সবচেয়ে বড় ক্ষতির শিকার নিজেরাই হয় যারা উগ্র থাকেন। এবং এক পর্যায়ে যখন তাদের সন্তান, পরবর্তী প্রজন্ম, তাদের আত্মীয় স্বজন তারাই উগ্রতায় আক্রান্ত হবেন, তখন তারা বুঝবেন মানে নগর পুড়লে দেবালয় আসলে নিরাপদ থাকে না। ফলে বাংলাদেশ কিংবা অন্যান্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে তারা যদি সম্পর্ক খারাপ করেন, তাদের নিজস্ব অবস্থাও কিন্তু আসলে ভালো থাকবে না। এটা বুঝতে পারার ক্ষমতা আমি মনে করি ভারতে বহু মানুষের রয়েছে, কারণ তারা শিক্ষাগত দিক থেকে বা সংস্কৃতিগত দিক থেকে অনেক অগ্রসর একটি দেশ। কিন্তু এরকম একটা দেশে যে এই ধরনের রাজনীতি বা এই ধরনের নীতি তারা অবলম্বন করছেন, এইটা আসলে গ্রহণযোগ্য না। এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক যেভাবে আপনি দেখবেন যে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে কানাডা এবং মেক্সিকোর সঙ্গে খারাপ আচরণ করে। তো বৃহৎ রাষ্ট্র যখন খারাপ আচরণ করে তখন আসলে সে একা হয়ে পড়ে এবং সে একাকিত্ব পরে তাকে দুর্বল করে ফেলে। জি, রনি ভাই,